ভারতীয় সংবিধান ক্লাসে আজকে আমরা যে টপিকটি ডিসকাস করব সেটা উৎস ও প্রস্তাবনা। ভালো করে শোনো, আমি প্রথম দিন থেকে সিকোয়েন্সটা বুঝিয়ে দিয়েছিলাম। সিকোয়েন্স অনুযায়ী কিন্তু টপিকগুলো এগোবে। যেখানে প্রথমে আমরা কী আলোচনা করেছিলাম, ঐতিহাসিক প্রেক্ষাপট, সেকেন্ড গণপরিষদ, এরপরে উৎস প্রস্তাবনা, অর্থাৎ এই টপিক থেকেই আমরা একদম কনস্টিটিউশনের ভিতরে ঢুকতে চলেছি। দেখো, উৎস বলতে কি? উৎস বলতে ভারতীয় সংবিধান ভারতীয়দের দ্বারা লেখা হলেও এ সমস্ত তথ্য কিন্তু ভারতের থেকে নেওয়া নয়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পদ্ধতিগুলো কিন্তু পরপর নেওয়া হয়েছে। ওকে, চলো তার আগে আমরা এই মানে প্রস্তাবনা আলোচনা করার আগে, উৎস তো খুব ইম্পর্টেন্ট, প্রস্তাবনা থেকেও কোশ্চেন কম বেশি আসেই। তার আগে আমাদের কিছু জেনে নেওয়া দরকার যে বৈশিষ্ট্য কী কী, আমাদের সংবিধানের বা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য কী কী। এই বৈশিষ্ট্য কিন্তু কোশ্চেনে আসে, ভালো করে শুনে নাও। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্য বলতে প্রথমেই যেটা বলতে পারি, ফার্স্ট যেটা বৈশিষ্ট্য, যে ভারতীয় সংবিধান হলো পৃথিবীর সর্বাপেক্ষা জটিল ও বৃহৎ লিখিত সংবিধান। ওকে, জাস্ট নোট ডাউন করে নাও যে ভারতীয় সংবিধান হলো পৃথিবীর সর্বাপেক্ষা জটিল ও বৃহৎ লিখিত সংবিধান। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, জটিল ও বৃহৎ লিখিত সংবিধান। এটা কিন্তু আমাদের প্রথম পয়েন্ট, খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড পয়েন্ট যেটা নোট ডাউন করে নাও, যে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি ধারা, তফসিল আর অধ্যায় রয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। ভারতীয় সংবিধানে বলা যাবে, সৌমি বলতে পারবে কতগুলি ধারা রয়েছে বর্তমানে? 400, ঠিক করে না, একটু ভুল হলো। বর্তমানে 467, বর্তমানে 467টি ধারা। কতগুলো তফসিল বা শিডিউল বলা উচিত? কতগুলি তফসিল? 12টি তফসিল বা শিডিউল যেটাকে বলি আমরা। ও কতগুলি অধ্যায়? ও 25টি অধ্যায় বর্তমান। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন হয়েছে। সেকেন্ড যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ওটা আমি লেখানোর দরকার নেই, শুনে রাখো, যে ভারতীয় সংবিধান মূলত লিখিত হলেও এর মধ্যে কিছু অলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যে সব কিছু লেখা আছে তা নয়, কিছুটা উপলব্ধির ব্যাপার। অর্থাৎ বলা যায় যে ভারতীয় সংবিধান লিখিত ও অলিখিত উভয় সংবিধানের মিশ্রণ। ওকে, সমস্যা নেই কিছু। চলো নেক্সট যেটা নোট ডাউন করবে, আমি ইংলিশ টার্ম লিখবো, পরে বাংলা লিখে নেব। যে ভারতীয় সংবিধানে ফ্লেক্সিবিলিটি, দেখো এর বেঙ্গলি তো আমরা জানি কম বেশি, কিন্তু এক্ষেত্রে এর বেঙ্গলি লিখে রাখো যে সুপরিবর্তনীয়তা। নোট ডাউন করো, পরিবর্তনীয়তা মানে এটা পরিবর্তন করা যায়, তবে যদি সেটা পজিটিভভাবে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব হয় বা পজিটিভের দিকে যদি মুভ করে, তখনই সেটা কিন্তু পরিবর্তন করা যায় ভারতীয় সংবিধান। তাকে বলতে পারি সুপরিবর্তনীয়তা। ও রিজিডিটি কথার বাংলা মানে কি? দেখো, রিজিডিটি মানে যেটা হচ্ছে চেঞ্জ করা যায় না, বা একটা হচ্ছে কোনো কিছু রিজিড, যার বাংলা কি? দুষ্পরিবর্তনীয়তা। ওকে, এই দুটোর মানে কি? দুটোর মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেখানে দেখো এই যে ফ্লেক্সিবিলিটি আর রিজিডিটি, এরা কিন্তু পরস্পর বিপরীত শব্দ। এই উভয় প্রকার বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। হয়েছে, লিখে নাও, উভয় প্রকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট যেটা নোট ডাউন করবে, যে ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সংবিধানের প্রাধান্য। নোট ডাউন করো, সংবিধানের প্রাধান্য। ওকে, এটি হলো আমাদের ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এর কথার অর্থ কি? কে ব্যাখ্যা করতে পারবে এই কথাটাকে? উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এই কথাটাকে কে ব্যাখ্যা করতে পারবে? যে সংবিধানের প্রাধান্য মানে কি? রিম্পা বলা যাবে?
সংবিধানের প্রাধান্য বলতে কি বুঝি আমরা? দেখো, সংবিধানের প্রাধান্য এর আবার দুটো পার্ট রয়েছে। 1 নম্বর পার্ট নোট ডাউন করবে, মানে 1 নম্বর পার্ট বলতে কি 1 নম্বর বিষয়বস্তু, যে ভারতীয় সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। লিখে নাও, এটি হলো দেশের সর্বোচ্চ আইন। ওকে, সর্বোচ্চ আইন অর্থাৎ সমস্ত ক্ষমতার উৎস হলো ভারতীয় সংবিধান, দেশের সর্বোচ্চ আইন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন হবে। নোট ডাউন করো, এটা আমরা পরবর্তী ক্ষেত্রে ভালো করে ডিটেলসে পড়ব। কেন্দ্র ও রাজ্যের মধ্যে 3টি ক্ষমতার মাধ্যমে 3টি ক্ষমতার মাধ্যমে ভুল বললাম, 3টি ক্ষমতা নয়, 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন হবে। 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন হবে। 3টি তালিকা কেউ বলতে পারবে? বলা উচিত। বৈশাখী বলা যাবে? হ্যাঁ, একদমই তাই। যাকে বাংলায় বলতে পারি কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। হ্যাঁ কি না? আরেকটা যেটা জেনে নেওয়া দরকার, এই সংবিধানের প্রাধান্যের মধ্যে 3 নম্বর পয়েন্ট যেটা নোট ডাউন করে নেওয়া দরকার, যে সুপ্রিম কোর্ট হলো যুক্তরাষ্ট্রীয় আদালত। ওকে, ভালো করে শুনবে, সুপ্রিম কোর্ট ভারতবর্ষে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে কাজ করে। নোট ডাউন করো, ভারতে সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে কাজ করে। যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে কাজ করে। ওকে, এই গেল হচ্ছে বৈশিষ্ট্য। এছাড়া বৈশিষ্ট্য যেটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে রাখো, এই যে বৈশিষ্ট্যের মধ্যে আর একটা যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রস্তাবনা। এই প্রস্তাবনা বলে আমি লিখে রাখছি, যেটা আমি আজকেই আলোচনা করব। প্রস্তাবনা, এই প্রস্তাবনাও কিন্তু ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে যে বিশেষ শব্দ 5টা ব্যবহার করা হয়েছে, কি কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। এই পাঁচটাই কিন্তু ভারতবর্ষের বৈশিষ্ট্য, যেটা প্রস্তাবনার মাধ্যমে উল্লেখ করা আছে। আজকেই প্রস্তাবনাতে এই 5টা বাক্যকে আমরা বিশেষভাবে ব্যবহার করব। ওকে, লাস্ট পয়েন্ট যেটা নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে সংবিধানের কিছু অংশ অপরিহার্য। ওকে, এই যে সংবিধানের কিছু অংশ একদম অপরিহার্য, যেটাকে কখনো, সেই কাঠামোকে কখনো সংসদ বা পার্লামেন্ট সেটাকে লঙ্ঘন করে সংশোধন করতে পারে না। যে বিশেষ কাঠামোটাকে কখনো পরিবর্তন করতে পারে না, এই কাঠামোটাই আমাদের ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এটা কীভাবে জানা গেছে? নোট ডাউন করুন, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন খুব আসে। 1973 সালে কেশবানন্দ ভারতী, নোট ডাউন করো, কেশবানন্দ ভারতী ও কেরল রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয়। এই রায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট রায় দেন যে, লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, যে কিছু অপরিহার্য অংশ বা বৈশিষ্ট্য বর্তমান, যাকে আমরা কি বলা হয়, যাকে বলা হয় যে মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো বলা হয়। সেই মৌলিক কাঠামো বৈশিষ্ট্য রয়েছে, যাকে সংসদ বা পার্লামেন্ট কখনো পরিবর্তন করতে পারে না। পার্লামেন্ট কখনো সংশোধন করতে পারে না। ওকে, আশা করি বোঝা গেছে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। দেখো, যারা আমার কাছে আগে এই টপিকটা ক্লাস করেছিলে তারা একটু জাস্ট দেখে নাও, এই পয়েন্টটা যদি লিখিয়ে থাকি ভালো, না হলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার ভালো করে শুনবে, এই একই মতামত, এই যে লাইনটা আন্ডারলাইন করে নাও, কিছু অপরিহার্য অংশ বা বৈশিষ্ট্য আছে যাকে কখনো সংশোধন করতে পারা যায় না। এই একই অভিমত বা একই রায় দেয় আরও 2টি মামলায়। কোন সাল? 1975 সালে আর একটা বিশেষ মামলা হয়, কি
লিখে রাখো ইন্দিরা গান্ধী বনাম ইন্দিরা গান্ধী বনাম ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ মামলা। রাজনারায়ণ মামলা, এখানেও কিন্তু একই জিনিস ঘটে বা একই সুপ্রিম কোর্ট থেকে একইভাবে রায় আসে। বা সেকেন্ড 2007 সম্প্রতি 2007-এও আরেকটি মামলা হয় যেখানে কি কোয়েলহো বনাম তামিলনাড়ু রাজ্য মামলা, বনাম তামিলনাড়ু রাজ্য মামলা। ওকে, এই দুটো মামলাতেও কিন্তু ঠিক একই প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়, অর্থাৎ যে কিছু কাঠামো এমন রয়েছে যাকে সংসদ বা পার্লামেন্ট বা লোকসভা রাজ্যসভা কোনোভাবেই সেটার পরিবর্তন কিন্তু করতে পারে না। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এই যে টপিকগুলো বললাম, আমি এতগুলো পয়েন্ট যে বললাম, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো আলোচনা ব্যাপার থাকলে বলো। কারণ সংবিধানটা একটু বুঝে নেওয়া প্রয়োজন, শুধুমাত্র মুখস্থ করলে যে সংবিধান এগিয়ে যাবে তা কিন্তু নয়। দেখো, এখনও পর্যন্ত সহজ আছে, এরপরে মৌলিক অধিকার, তারপরে নাগরিকত্ব, মৌলিক অধিকার, নির্দেশক নীতি, এই যখন টপিকগুলো আসবে না, এগুলো বড্ড কমপ্লিকেটেড হয়ে যাবে সবার ক্ষেত্রে। আগে থেকে একটু বুঝে নেওয়া কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। চলো নেক্সট, প্রত্যেকে হেডিং করো সংবিধানের উৎস। নেক্সট হেডিং করো উৎস থেকে প্রচুর কোশ্চেন আসে, তবে এই টপিকটা প্রত্যেকের মুখস্থ হয়ে যাওয়া উচিত, এতটাই সহজ টপিক। হেডিং করো উৎস, প্রত্যেকে হেডিং করবে উৎস। দেখো ভালো করে একটা জিনিস মনে রাখো, এই কোশ্চেনটা আমি আলোচনা করিয়েছিলাম যে আমাদের এই সংবিধান রচনার ক্ষেত্রে কাদের ভূমিকা সবথেকে বেশি বলা যাবে? কোন সংস্থার ভূমিকা সবচেয়ে বেশি বলা যাবে? কোন সংস্থার ভূমিকা সবচেয়ে বেশি বলা উচিত? সব থেকে ভূমিকা বেশি হচ্ছে গণপরিষদের যে পরামর্শদাতা তিনি কে? বি.এন. রাও। এই বি.এন. রাও প্রথম এটা গণপরিষদের কাছে একটা স্বীকৃতি স্বীকার করে নেন বা জানান ওনাদের যে বিভিন্ন রাজ্যের ত্রুটি বিচ্যুতিগুলোকে পরিহার করো, তাদের শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলোকে তুলে ভারতীয় সংবিধানে স্থান দাও। এটা কিন্তু বি.এন. রাওয়ের একটা প্রস্তাব ছিল, যে প্রস্তাবকে মান্যতা দিয়েই বিভিন্ন গৃহীত বিষয়গুলো প্রত্যেকের সঙ্গে আলোচনা করে গ্রহণ করার মাধ্যমেই আমাদের সংবিধান কিন্তু রেডি হয়েছে। হ্যাঁ কি না? তবে দেখা যায় যে ভারতীয় সংবিধানে তিনটে জায়গার ভূমিকা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, আর একটা ব্রিটেনের সংবিধান, আর একটা 1935 সালের যে ভারত শাসন আইন এসেছিল, এই ভারত শাসন আইন যেটা আমি আগে আলোচনা করেছিলাম, ফার্স্ট ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছিল। তাহলে ভারত শাসন আইন, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা আর ব্রিটেন, এই তিনটে দেশেরই টোটাল যে ভালো দিকগুলো নিয়ে এটাই কিন্তু আমাদের প্রধান উৎস। এছাড়াও কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড, রাশিয়ারও আমরা বিভিন্ন সিদ্ধান্তগুলো বা বিভিন্ন টপিকগুলো পাবো, তবে সেটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা এই তিনটে ফ্যাক্টর করে। চল এক একটা পয়েন্ট করে আমরা নোট ডাউন করে নিই, এটা অনেকের কাছেই পুরনো জিনিস, একবার দেখে নাও, জাস্ট নোট ডাউন করো। ভারত শাসন আইন, দেখি সৌমির বলা উচিত, বিশ্বদেব বলা উচিত, বৈশাখীরও বলা উচিত। এই ভারত শাসন আইন থেকে ভারতীয় সংবিধানে কোন কোন বিষয়গুলো গ্রহণ করা হয়েছে বলা যাবে? বলো দেখি, তিনটে জিনিস গ্রহণ করা হয়েছে, কি কি বলো অন্ত একটা বলো। ভারত শাসন আইন থেকে কি কি গ্রহণ করা হয়েছে রিম্পা বলতে পারবে? নোট ডাউন করে নাও। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, না কি অধিকার বললে? না, পড়নি বিষয় একদম পড়নি, একটু পড়ো এগুলো। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দেখো শুনেও তো কিছুটা মনে থাকে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো। 2 নম্বর নোট ডাউন করবে যে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা। 3 নম্বর নোট ডাউন করবে রাজ্যপাল। এই রাজ্যপাল দিয়ে প্রশ্ন কিন্তু খুব আসে, যে রাজ্যপালের ধারণা কোয়া থেকে হচ্ছে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে, দ্যাট ইজ ভারত শাসন আইন হয়েছে। চলো নেক্সট নোট ডাউন করবে
ব্রিটেনের সংবিধান থেকে কী কী এসছে এটা তো বলা উচিত, দেখি বলো অন্তত 2-3টে বলো। ব্রিটেন থেকে কী গ্রহণ করা হয়েছে? ফার্স্ট নোট ডাউন করো, হ্যাঁ নোট ডাউন করো, সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, সংসদীয় শাসন ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে একক নাগরিকত্বের ধারণা, একক নাগরিকত্ব। 3 নম্বর নোট ডাউন করবে দ্বিকক্ষ বিশিষ্ট সাংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সাংসদ। 4 নম্বর নোট ডাউন করবে যে লোকসভা স্পিকার, লোকসভা স্পিকার। 5 নম্বর নোট ডাউন করবে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। 6 নম্বর নোট ডাউন করবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। 7 নম্বর নোট ডাউন করবে শক্তিশালী নিম্নকক্ষ। 2টো কক্ষের মধ্যে কোনটা শক্তিশালী? লোকসভাটা আমরা জানি, সেটা নিম্নকক্ষ নামে পরিচিত, শক্তিশালী নিম্নকক্ষ। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপরে একটা কি পাবলিক অ্যাকাউন্ট কমিটি, যেটাকে আমরা বলি PAC, লিখে নাও পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এটা ধারণা কিন্তু ব্রিটেন থেকে এসছে, অ্যাকাউন্ট কমিটি। একটু পড়ে রাখো, এগুলো খুব কঠিন নয়, এগুলো কিন্তু পড়ে রাখা উচিত। হয়েছে, নোট ডাউন করেছো? চলো এরপর নোট ডাউন করবে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। আমেরিকা থেকে কোন কোন ধারণা নেওয়া হয়েছে? অনেকগুলো নেওয়া হয়েছে, বলা যাবে কি কি? অন্তত প্রস্তাবনা, ভেরি গুড, প্রস্তাবনা সব থেকে ইম্পর্টেন্ট, আজকে আলোচনা করব প্রস্তাবনা। 2 নম্বর নোট ডাউন করো মৌলিক অধিকার, মৌলিক অধিকার। 3 নম্বর নোট ডাউন কি নোট ডাউন করো যে বিচার ব্যবস্থা স্বাধীনতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা। দেখো যে পয়েন্টগুলো মিস হয়ে গেছে একটু নোট ডাউন করে নিও, বিচার ব্যবস্থার স্বাধীনতা। 4 নম্বর নোট ডাউন করবে যে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে উপরাষ্ট্রপতি, জাস্ট নোট ডাউন করো রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যে উপরাষ্ট্রপতির যে অস্তিত্ব, এটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। এরপরে বিভিন্ন অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, হ্যাঁ কি না? আর কি বলতে পারি? হ্যাঁ, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, লিখে রাখো সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যারা বিচারপতি রয়েছে ওনাদের অপসারণ পদ্ধতি, হাইকোর্টের বিচারপতিদের, বিচারপতিদের পতিদের অপসারণ পদ্ধতি। অপসারণ পদ্ধতি, হ্যাঁ কি না? মনে থাকবে, কোনো অসুবিধা থাকলে বলবে কিন্তু আমাকে, খুব ইম্পর্ট্যান্ট। হয়েছে, চলো নেক্সট। রাশিয়া, রাশিয়া কথাটা ঠিক হবে না, সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া বললে অসুবিধা নেই। সোভিয়েত রাশিয়া, তখন সোভিয়েত ইউনিয়নের নাম ছিল সোভিয়েত রাশিয়া, বলা যাবে। সোভিয়েত রাশিয়া থেকে কী কী গ্রহণ করা হয়েছে? একদমই তাই, আমি ইকোনমিক্সে পড়েছি, 3টে জিনিস গ্রহণ করা হয়েছে, লিখে নাও। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমি ইকোনমিক্সে শেষ হয়েছে সবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 2 নম্বর নোট ডাউন করো মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিজ, মৌলিক কর্তব্য। এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, মৌলিক কর্তব্য আর একটা হচ্ছে মৌলিক অধিকার। ওকে, এই 3টে, এটা এই দুটো না গোলানো হয়। আর 3 নম্বর নোট ডাউন করো ন্যায় বিচার। এই 3টে হচ্ছে আমরা রাশিয়া থেকে গ্রহণ করেছি, হ্যাঁ কি না? এরপর চলো যে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে কী গ্রহণ করা হয়েছে? আয়ারল্যান্ড থেকে কী গ্রহণ করা হয়েছে বলা উচিত, সৌমি বলা উচিত। ডিপিএসপি, ডিপিএসপির ফুল ফর্ম কি? বাংলায় কি বলা হয়? রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। ওকে, চলো 2 নম্বর নোট ডাউন করো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। ওকে, হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট নোট ডাউন করবে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে কি গ্রহণ করা হয়েছে কে বলতে পারে?
অস্ট্রেলিয়া থেকে কী গ্রহণ করা হয়েছে বলো, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট 1 নম্বর যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকা দিয়ে কোশ্চেন কিন্তু খুব আসে, যুগ্ম তালিকা। 2 নম্বর বলা যাবে, 2 নম্বর নোট ডাউন করো, যৌথ অধিবেশন। আমরা জানি যৌথ অধিবেশন কখন বসে, কী বসে, যখন আমরা পার্লামেন্ট পড়াবো তখন ডিটেলসে বলবো। দেখো কনস্টিটিউশনটা আমার টার্গেট থাকবে মে মাসের মধ্যে ফুল কমপ্লিট করার। একটু তোমরা প্রত্যেকে কোঅপারেট করো। কোঅপারেট বলতে যে টপিকগুলো পড়া হয়ে যাচ্ছে, পুরনো পড়া হয়ে গেছে বলে বন্ধ করে দিও না, তার সঙ্গে এমসিকিউগুলো সলভ করে নাও। এমসিকিউর জন্য আলাদা খাতা, চটি খাতা বানিও, পাতলা খাতা বানিও, এমসিকিউ সলভ করে রাখো, দেখবে পড়া কমপ্লিট হয়ে যাবে। হচ্ছে 3 নম্বর নোট ডাউন করো, প্রস্তাবনার ভাষা। প্রস্তাবনার ভাষা কীরকম ল্যাঙ্গুয়েজে লেখা হবে বা কীরকমভাবে লেখা হবে, এই প্রস্তাবনার ভাষা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর 4 নম্বর, এটা খুব একটা হাইলাইট করা হতো না, একটা এক্সামে কোশ্চেনে করার পর হাইলাইট করার প্রয়োজন হচ্ছে, ব্যবসা বাণিজ্য নিয়ম। লিখে রাখো, ব্যবসা বাণিজ্যের নিয়ম ও রীতি, ব্যবসা বাণিজ্যের নিয়ম ও বিধি। ওকে, এই গেল হচ্ছে অস্ট্রেলিয়া থেকে প্রাপ্ত, কোনো অসুবিধা নেই। নেক্সট কানাডা, দেখি কানাডা থেকে কে বলতে পারে, কানাডা থেকে কী কী গ্রহণ করেছি আমরা ভারতীয় সংবিধানে, বলো বলো বলো। নির্বাচন ব্যবস্থা, আর 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 বলা উচিত। দেখো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন। কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন, নোট ডাউন না করা থাকলে নোট ডাউন করে নাও, কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন। 2 নম্বর নোট ডাউন করবে, নির্বাচন ব্যবস্থা। 3 নম্বর নোট ডাউন করবে, যে শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, হ্যাঁ কি না। এই গেল হচ্ছে কানাডা থেকে প্রাপ্ত। এবার নেক্সট দক্ষিণ আফ্রিকা, এটা বলা উচিত, একদম সহজ। দক্ষিণ আফ্রিকা থেকে আমরা একটা ধারণাই পেয়েছি, সেটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কিছুটা বিতর্কিতও বলা যায়, বলা যাবে। দক্ষিণ আফ্রিকা থেকে কী পেয়েছি, একদমই তাই, যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন পদ্ধতি, সংবিধান সংশোধন পদ্ধতি। বিশ্বজিৎ একটু এগুলো পড়ে রাখো, বুঝতে পারলে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অফ টাইমে একবার করে রিডিং দিয়ে দাও, অসুবিধা হবে না। নেক্সট জার্মানি, জার্মানি থেকে কী পেয়েছি, জার্মানি থেকে জরুরি অবস্থা, জার্মানি থেকে পেয়েছি এমার্জেন্সি বা জরুরি অবস্থা। এবার আমরা যখন জরুরি অবস্থা পড়বো তখন বলবো, দেখবো যে কতবার ভারতে জরুরি অবস্থা করা হয়েছে, কেন হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু তখন আলোচনা করব। নেক্সট জাপান, জাপান থেকে কী পেয়েছি, রিম্পা বলা যাবে, জাপান থেকে কী পেয়েছি, কে বলতে পারে। আমরা জাপানের সংবিধান থেকে ভারত সংবিধানে গ্রহণ করার জন্য কী পেয়েছি, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম। লিখে নাও, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম, কার্য পরিচালনার নিয়ম। ওকে, মনে থাকবে। চলো নেক্সট নোট ডাউন করবে, সুইডেন, সুইডেন থেকে কী পেয়েছি, কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএসে এসেছিলো, মেন্সে এসেছিলো, বলা যাবে। সুইডেন থেকে আমরা কী পেয়েছি, কোন ধারণা পেয়েছি, লিখে রাখো, লোকপাল, লোকপাল, হ্যাঁ কি না। দেখো এইগুলো মোটামুটি টপিক, যে টপিক আমি বলতে শুরু করেছিলাম উৎস, এখানে কিন্তু আমি কমপ্লিট করলাম, অর্থাৎ কোন দেশ থেকে কী কী পেয়েছি। যদি কিছু মিস হয়ে যায় আমাকে জানিও, আশা করি কিছু মিস করিনি আমি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বোঝা গেছে, হ্যাঁ কি না। চলো নেক্সট যেটা আমাদের জানার দরকার, ভালো করে শুনে নাও, যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, এই প্রস্তাবনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হেডিং করো প্রত্যেকে, প্রস্তাবনা। দেখো প্রস্তাবনার ছোটো ছোটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাদের আমি আগে লিখিয়েছিলাম, পড়িয়েছিলাম, তারা শুধু নোটটা খুলে একবার বা খাতের লেখাটা খুলে একবার দেখে নাও, কী কী অ্যাড করা প্রয়োজন বা কী, যদি অ্যাড করা হয়ে যায় ব্যাস ওকে। আজকে রাত্রিবেলায় আমি এই টপিকের এমসিকিউ পাঠিয়ে দেবো, দেখে নিতে পারবে। প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, দেখো প্রস্তাবনা বলতে কি, প্রস্তাবনা কী, মানে ব্যাপারটা কী। আমরা জানি প্রত্যেক ছোটোবেলায় দেখতাম কোনো বইয়ের সামনের পেজে একটা কিছু লেখা থাকতো, আমরা হয়তো কোনোদিন পড়তাম না, কিন্তু ওই প্রস্তাবনাটা সংবিধানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। কীরকমভাবে প্রস্তাবনা লেখা শুরু আছে, আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক
ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে দেশের সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, এই ন্যায় বিচার কথাটার উপর খুব ইম্পর্ট্যান্ট জোর দেওয়া হয়, যাকে জাস্টিস বলি আমরা। চিন্তা, মত প্রকাশ, ধর্ম ও বিশ্বাস ও উপাসনা স্বাধীনতা, যেটাকে কী বলি, লিবার্টি বলা হয়। ও বিভিন্ন ক্ষেত্রে সাম্য, যাকে ইকুয়ালিটি, এই কথাগুলো দিয়ে একটা টোটাল ভারত সম্পর্কে কিন্তু বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে শুরু হচ্ছে কথাটা কী দিয়ে প্রস্তাবনা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যাকে বাংলায় কী বলতে পারি, বাংলায় বলতে পারি আমরা ভারতের জনগণ। অর্থাৎ এই প্রস্তাবনার মাধ্যমেই কিন্তু গোটা স্ট্রাকচারটা বলে দেওয়া আছে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তাহলে ভালো করে শোনো, সংবিধানের এটা এই প্রস্তাবনা থেকে কী কী পাওয়া যায়, এটা কিন্তু আমাদের প্রথম পয়েন্ট। হেডিং করো উপাদান। এই প্রস্তাবনা থেকে আমরা কী কী পাই? মোটামুটি আমরা 4টে জিনিস পাই। কী 4টে জিনিস কী পাই, ভালো করে শুনবে। 4টে জিনিস কী পাই, মানে গোটা প্রস্তাবনার যে স্ট্রাকচারটা আমরা প্রত্যেকেই জানি। আশা করি আমাকে এটা বলা বা লেখানোর দরকার নেই, তোমরা দেখে নিতে পারবে। এই প্রস্তাবনার মধ্যে কী কী জিনিস পাই? প্রথমেই পাচ্ছি যে সংবিধানের প্রাধিকার। হেডিং করো 1 নম্বর, সংবিধানের প্রাধিকার মানে কি? দেখো আমি প্রত্যেকটা এক্সপ্লেন করব, একটু ভালো করে শুনে নাও। সংবিধানের প্রাধিকার, দেখো ভালো করে শোনো, খুব ইম্পর্ট্যান্ট। এই সংবিধানের প্রাধিকার বলতে কি বুঝি? দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতের জনগণের কাছ থেকে সংবিধানের প্রাধিকার লাভ করেছে। প্রাধিকার বলতে কি, এই যে টোটাল যে সংবিধানটা কিভাবে লেখা হয়েছে সেটা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য, এর জন্য কিন্তু এই এত কম জায়গার মধ্যে প্রস্তাবনাকে নোট ডাউন করানো হয়েছে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট কী জানতে পেরেছি, নোট ডাউন করো। সংবিধান গৃহীত হওয়ার দিন, নোট ডাউন করো। সংবিধান গৃহীত হওয়ার দিন, যে প্রস্তাবনার লাস্টের লাইনে কিন্তু সংবিধান কোন দিনে গ্রহণ করা হয়েছে এই দিনটা কিন্তু উল্লেখ করা আছে। বলতে পারবে সংবিধান কোন দিন গ্রহণ করা হয়েছে? বলা যাবে? 1949 সালের 26শে নভেম্বর, এই ডেটটাও কিন্তু উল্লেখ করে দেওয়াই আছে প্রস্তাবনার মধ্যে, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে 3 নম্বর, রাষ্ট্রের প্রকৃতি। তাহলে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে যে 5টা পয়েন্ট উল্লেখ করা আছে এটাও কিন্তু প্রস্তাবনার মধ্যেই আছে। আমি আর লিখছি না কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। দরকার লিখে নাও, সার্বভৌম, যাকে ইংলিশে বলা হয় সোভেরিয়ান, সমাজতান্ত্রিক, নেক্সট নোট ডাউন করবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, আর লাস্টে কি, প্রজাতন্ত্র। এই 5টা শব্দের মাধ্যমে, শব্দ ব্যাখ্যা তো করবই, এই শব্দের মাধ্যমেই কিন্তু রাষ্ট্রকে কিন্তু বোঝানো হচ্ছে। এরপরে লিখে নাও যেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, সংবিধানের খসড়া, ড্রাফট যাকে বলে, সংবিধানের খসড়া। এই সংবিধানের খসড়া ব্যাপারটা কি? এছাড়াও এই যে 4টে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র ছাড়াও আরও কিছু শব্দর ব্যবহার করা হয়েছে, যে শব্দগুলোকে সংবিধানের খসড়া বলা হয়। 4টে শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর ন্যায় বিচার, যেটাকে আমরা কি বলি, এক্ষুনি বললাম আমি, জাস্টিস। তারপরে বললাম স্বাধীনতা, যাকে কি বলি আমরা, কি উল্লেখ করা আছে ইংলিশে, লিবার্টি। তারপরে সমতা, যাকে কি বলা হয়, সমতাকে ইংলিশে কি বলা হয়, ইকুয়ালিটি। আর লেখা আছে সৌভ্রাতৃত্ব। এই সৌভ্রাতৃত্ব ইংলিশে কি বলা হয়, ফ্র্যাটার্নিটি। এই ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, লিবার্টি আর একটা হচ্ছে তোমার জাস্টিস, এই 4টে শব্দটাই কিন্তু সংবিধানের খসড়া। এগুলোকেই আরও ইলাবোরেট করে সংবিধান রেডি করা হয়েছে, হ্যাঁ কি না? তাহলে প্রস্তাবনার মধ্যে কিন্তু এই 4টি উপাদান গুরুত্বপূর্ণ। এই 4টি উপাদানের ভিত্তি করে কিন্তু সংবিধান রেডি করা হয়েছে। এরপর চলো, তাহলে আমাদের কী জানার দরকার, কী পড়ার দরকার, প্রায় শেষ হয়ে এসছে আমাদের এই চ্যাপ্টার। ভালো করে শুনে নাও, এই যে 5টা ওয়ার্ড বললাম, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র, গণতান্ত্রিক, এইগুলো একটু আমাদের ডিটেলসে জানার দরকার। চলো প্রত্যেকে হেডিং করো পরপর।
প্রথমেই নোট ডাউন করো সোভেরিয়ান। সোভেরিয়ান, ওকে, যাকে বাংলায় কি বলা হয়? যাকে বাংলায় বলা হয় সার্বভৌম। যাকে বাংলায় বলা হয় সার্বভৌম। কাকে বলে সার্বভৌম? কে বলতে পারে? এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইন্টারভিউতে এই টপিকগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। কাকে বলে সার্বভৌম? কে বলবে? বলতে পারবে? বলা যাবে? লিখে রাখো, রাষ্ট্রের নিরঙ্কুশ ও অবাধ ক্ষমতা। রাষ্ট্রের নিরঙ্কুশ ও অবাধ ক্ষমতা। অবাধ ক্ষমতা, ওকে। অর্থাৎ ভালো করে শুনে রাখো, ভারত আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে চূড়ান্তভাবে স্বাধীন এবং সম্পূর্ণ বৈদেশিক প্রভাব মুক্ত। এই লাইনটা তোমরা লিখে নাও, যে ভারত আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় বিষয়ে চূড়ান্তভাবে স্বাধীন এবং বৈদেশিক প্রভাব মুক্ত। লেখা হয়েছে। চলো 2 নম্বর নোট ডাউন করবে সোশ্যালিস্ট। সোশ্যালিস্টের বাংলা মানে কি? সোশ্যালিস্টের বাংলা মানে কি? সমাজতান্ত্রিক। নোট ডাউন করে নাও, সমাজতান্ত্রিক। কাকে বলে সোশ্যালিস্ট? কাকে বলে সোশ্যালিস্ট? সৌমি বলা উচিত, কাকে বলে সোশ্যালিস্ট? নোট ডাউন করে নাও। এর যে কোনো উৎপাদন, আমরা এটা ইকোনমিক্সের ক্ষেত্রে একটু বলেছিলাম, উৎপাদনের মালিকানা সাধারণ হারে থাকবে এবং রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে। লিখে নাও, উৎপাদনের মালিকানা সাধারণের হাতে থাকবে এবং রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে, ওকে, এবং রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে। রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে। এবং নেক্সট আর একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না। ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না। ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, দ্যাট ইজ সোশ্যালিস্ট। হ্যাঁ কি না? চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো সেকুলার। সেকুলার কথার অর্থ কি? প্রত্যেকেই জানি কম বেশি, বলো কেউ একজন। ধর্মনিরপেক্ষ। নোট ডাউন করে নাও, ধর্মনিরপেক্ষ। কাকে বলে? যে রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম নেই। লিখে নাও, জাতীয় ধর্ম নেই, রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম নেই, ওকে। হ্যাঁ কি না? রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, ওকে। পক্ষপাতিত্ব করবে না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পক্ষপাতিত্ব করবে না। হ্যাঁ কি না? নেক্সট নোট ডাউন করো, যে ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করা যাবে না। ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করা যাবে না। কোনো কর বা ট্যাক্স যেটাকে বলি আমরা, আরোপ করা যাবে না। হয়েছে? দ্যাট ইজ সেকুলার বা ধর্মনিরপেক্ষ। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট যেটা নোট ডাউন করো। আচ্ছা, প্রত্যেকে নোট ডাউন করেছো? লেখা হয়েছে? রিম্পা লিখেছো? এস অর নো? রিম্পা লেখা হয়েছে? চলো নেক্সট নোট ডাউন করো, যে রিপাবলিক ডে আমরা আছে, রিপাবলিক ডে আমরা পালিত হয়। রিপাবলিক কথার অর্থ কি? বাংলা কি? রিপাবলিক কথার বাংলা মানে কি? সাধারণতন্ত্র, বা যেটাকে বলি আমরা প্রজাতন্ত্র। সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র। কাকে বলে? রিপাবলিক বলতে আমরা কি বুঝি? রিপাবলিক বলতে কি বুঝি? ভালো করে শোনো, যে দেশের জনগণই হলো সরকারের যাবতীয় ক্ষমতার উৎস। নোট ডাউন করে নাও, দেশের জনগণ হলো সমস্ত, মানে সরকারের যাবতীয় ক্ষমতার উৎস। সরকারের যাবতীয় ক্ষমতার উৎস। হ্যাঁ কি না? মনে থাকবে? এই গেল হচ্ছে রিপাবলিক। অসুবিধা নেই,
অর্থাৎ সাধারণতন্ত্র শাসনতান্ত্রিক রাষ্ট্রপ্রধান ভারতের সাধারণ জনসাধারণের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো, ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক ডেমোক্রেটিক কথার অর্থ কি? গণতন্ত্র। কাকে বলে গণতন্ত্র? এটা কিন্তু আমরা জানি। গণতন্ত্র কাকে বলে বলো? গণতন্ত্র কি? নোট ডাউন করে নাও। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। জাস্ট এই লাইনটা লিখে রাখো। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে দেশের সকল নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার দেশের শাসন কার্য পরিচালনা করবে। ওকে, দেশের শাসন কার্য পরিচালনা করবে। এই হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেটিক। তাই আমরা কোনো নির্বাচন ব্যবস্থাকে কী বলি? যে গণতন্ত্রের উৎসব। অর্থাৎ এই ভোট বা নির্বাচনটাকে বলা হয় যে এই পদ্ধতিতে কী হয়, দেশের তো শাসনতান্ত্রিক যারা প্রধান তাদের নির্বাচন করা হয়। এই পদ্ধতিটা কিন্তু গণতন্ত্রের উৎসব বলা হয়। হয়েছে, হ্যাঁ কি না? চলো নেক্সট যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, যে এই যে প্রস্তাবনা আছে, এই প্রস্তাবনাকে নিয়ে কিন্তু ভারতের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর মামলা হয়েছে। এই মামলায় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মামলাগুলো খুব ইম্পর্ট্যান্ট, পরপর মামলা সিকোয়েন্স ওয়াইজ জেনে রাখা দরকার। চলো দেখি, লিখে রাখো বিভিন্ন মামলা। কাকে নিয়ে? এই প্রস্তাবনাকে নিয়ে। নোট ডাউন করো, বিভিন্ন মামলা। এই মামলা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। বিভিন্ন মামলা। দেখো, মামলার প্রথম পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ, কত সাল? লিখে রাখো 1960 সাল। কোন মামলা হয়েছিল? লিখে রাখো বেরুবেড়ি মামলা। এটাকে অনেক জায়গায় বেরুবাড়িও থাকে, বেরুবাড়ি মামলা। এই মামলায় কি রায় দেওয়া হয়েছিল? সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল? এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিল যে না, প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ওকে, তারপরে নেক্সট 1973 কি মামলা? লিখে রাখো কেশবানন্দ ভারতী মামলা। এই কেশবানন্দ ভারতী মামলায় কি দেখা যাচ্ছে? এই কেশবানন্দ ভারতী মামলায় এই সুপ্রিম কোর্ট যেটা 13 বছর আগে রায় দিয়েছিল যে সংবিধানের অংশ নয়, সেই সুপ্রিম কোর্টই মত পরিবর্তন করে প্রস্তাবনাকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মেনে নেন। ওকে, প্রস্তাবনাকে সংবিধানের অংশ মেনে নেন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই পয়েন্টগুলো কোনটায় কী মেনেছিল, কত সালে হয়েছিল, সংবিধানের অংশ মেনে নেন, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো 13 বছরে কিন্তু মত প্রায় পরিবর্তন হয়ে যাচ্ছে। নেক্সট 1993 কি মামলা? এস.আর. বোম্মাই মামলা। এস.আর. বোম্মাই মামলা। এই মামলায় কি বলা হলো? এই মামলায় পরিষ্কার বিচারপতি রামস্বামী, লিখে রাখো বিচারপতি, ব্যাখ্যা লিখে রাখো বিচারপতি রামস্বামী, নোট ডাউন করে নাও, পুরোপুরিভাবে রায় দেন, একই রকম রায় যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অংশ। সেম ডট ডট দিয়ে লিখে দাও, প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। ওকে, আবার এলআইসি অফ ইন্ডিয়া মামলা করে 1995 সালে। তখনও কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেন একই, যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে
যে একটা মামলা যেখানে কোচুনি বনাম কেরল রাজ্য যে মামলা হয়েছিল, এইটা নিয়ে কিন্তু ডাব্লিউবিসিএসে কোশ্চেন এসেছিল। কোচুনি বনাম কেরল রাজ্য মামলা, এই কেরল রাজ্য মামলা, এই যে মামলায় হয়েছিল, এখানে রায় দেওয়া হয়, কেরল রাজ্য মামলায় রায় দেওয়া হয় যে সংবিধানের অস্পষ্ট অংশের ব্যাখ্যায় সাহায্য করলেও স্পষ্ট অংশের সংকুচিত ও প্রসারিত করতে পারে না। ওকে, তাহলে এই লাইনটা জাস্ট লিখে নাও যে প্রস্তাবনা, এই কী রায় দিয়েছিল এটা এখন নোট ডাউন করে নেওয়া দরকার। প্রস্তাবনা সংবিধানের অস্পষ্ট যে অংশটা, অস্পষ্ট অংশের ব্যাখ্যায় সাহায্য করলেও, অংশের ব্যাখ্যায় সাহায্য করলেও স্পষ্ট অংশের অর্থকে সংকুচিত বা প্রসারিত করতে পারে না। সংকুচিত বা প্রসারিত করতে পারে না। ওকে, এটা হচ্ছে কোচুনি বনাম কেরল রাজ্য মামলায় যে রায় দেওয়া হয়েছিল, সেই রায় কিন্তু বললাম হয়েছে, হ্যাঁ কি না? চলো লাস্ট যেটা নোট ডাউন করবে, পাঞ্জাব বনাম গোলকনাথ মামলা, লিখে রাখো, গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা, পাঞ্জাব রাজ্য মামলা। ওকে, গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা। এই মামলায় বিচারপতি হেদুতুল্লাহ, বিচারপতির নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, বিচারপতি হেদুতুল্লাহ যাকে বলি, এই হেদুতুল্লাহ উনি বলেন যে সরকার কোন নীতিতে কার্য সম্পন্ন করবে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে প্রস্তাবনায়। হয়েছে, নোট ডাউন করো, উনি বলেছেন প্রস্তাবনায় উল্লেখ রয়েছে সরকার কোন নীতিতে কার্য সম্পাদন করবে। নোট ডাউন করো, সরকার কোন নীতিতে কার্য সম্পাদন করবে। ওকে, এই গেল হচ্ছে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা। তাহলে একটা জিনিস মাথায় রাখা দরকার যে আমরা যে টপিকটা পড়লাম, মানে প্রস্তাবনা কিন্তু বিতর্কিত একটি অংশ বিশেষ, যেখানে একটা বিষয় নিয়ে কিন্তু প্রায় 6 থেকে 7টা মামলা হয়েছে। সেই মামলা আমাদের দেখা যাচ্ছে যে মামলাতে বিভিন্ন রায় এসছে। এবার দেখো, ভালো করে শুনে রাখো যে প্রস্তাবনা কি সংশোধনযোগ্য, প্রস্তাবনা কি সংশোধন করা যায়। ভালো করে শোনো যে হ্যাঁ, প্রস্তাবনায় সংশোধন করা যায় না, এটা কিন্তু একটা মামলায় রায় ছিল, কিন্তু দেখা গেছে একবারই কিন্তু এটি সংশোধন করা হয়েছে। কত সালে বলতে পারবে? লিখে নাও, প্রস্তাবনা সংশোধন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব আসে। প্রস্তাবনা সংশোধন কত সাল? লিখে নাও 1976 সাল। লিখে নাও 42তম সংশোধনের মাধ্যমে কি করা হয়েছে বলতে পারবে? দুটো শব্দকে অ্যাড করা হয়েছে। কি শব্দ? মানে দেখো, অ্যাকচুয়ালি 3টে শব্দ, তার মধ্যে প্রধান দুটো শব্দ, একটা হচ্ছে সমাজতান্ত্রিক শব্দটাকে অ্যাড করা হয়েছে, তার সঙ্গে ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দকে কিন্তু যোগ করা হয়েছে এই প্রস্তাবনা সংশোধনের মাধ্যমে। এছাড়াও আরেকটা শব্দকে অ্যাড করা যায়, সংহতি। ওকে, এই সংহতি, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, এই 3টে শব্দকে অ্যাড করা হয়েছে, যার মধ্যে প্রধান দুটো শব্দ, একটা হচ্ছে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো, তাই মোটামুটি এইগুলো আমাদের টোটাল টপিক। তবে টোটাল টপিকের থেকেও আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হেডিং করে নাও বিশেষ তথ্য। আর জাস্ট কয়েকটা পয়েন্ট দেখানো বাকি, হেডিং করে নাও বিশেষ তথ্য। দেখো, বিশেষ তথ্য বলতে কি? বিশেষ তথ্য বলতে যে পয়েন্টগুলো প্রত্যেকে বিভিন্ন ব্যক্তিত্ব বা বিভিন্ন সংবিধানের মতানুসারে প্রস্তাবনা সম্পর্কে বলা হয়েছে। ভালো করে শোনো, এই প্রস্তাবনায় মানে সংবিধানে প্রস্তাবনাকে কি বলা হয় জানো? ভারতীয় প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের দর্শন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
সংবিধানের দর্শন, যাকে ইংলিশে বলা হয় ফিলোসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের দর্শন। হচ্ছে, চলো নেক্সট ভালো করে লিখে রাখো, কে এম মুন্সি। কে এম মুন্সি এই প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে উল্লেখ করেন। পলিটিক্যাল হরোস্কোপ, নামগুলো কিন্তু মনে রাখো, পলিটিক্যাল হরোস্কোপ বলে উল্লেখ করেন। হচ্ছে হ্যাঁ কি না, ভালো করে শোনো। নেক্সট নোট ডাউন করবে আর্নেস্ট বার্কার, নামগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কে সংবিধানে কী কী বলে গেছেন সংবিধানে প্রস্তাবনাকে। আর্নেস্ট বার্কার কী বলে গেছেন, এ কি নোট টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ একটা কনস্টিটিউশনের প্রিয়াম্বেল বা প্রস্তাবনাটাকে পড়লেই সংবিধানে কী রয়েছে এটা কিন্তু বোঝা যায়। কি নোট টু দ্য কনস্টিটিউশন। ওকে, নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, ঠাকুরদাস ভার্গব এই কনস্টিটিউশনকে বলে গেছেন সংবিধানের আত্মা, দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের আত্মা বা দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, কোনো অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করে নাও যে নানি পালকিওয়ালা, এই নানি পালকিওয়ালা প্রস্তাবনাকে বলে গেছেন, যেটা ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, আমি যে প্র্যাকটিস সেট দেবো তার মধ্যেও কোশ্চেনটা পাবে। নানি পালকিওয়ালা ইনি বলে গেছেন যে সংবিধানের পরিচয়পত্র, ওকে, যাকে ইংলিশে বলতে পারি দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিইং ইটস আইডেন্টিটি কার্ড। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে, কোনো অসুবিধা নেই। চলো এবার একটা তথ্য ইম্পর্টেন্ট, কেন প্রস্তাবনা ব্যাপারটা এলো মাথায়, যে প্রস্তাবনা যে একটা সামনে লিখে রাখা প্রয়োজন, এটা কেন, ভালো করে শুনে রাখো, একটা ডেট মনে রাখা দরকার, লিখে নাও মূল উৎস, একটা লিখে রাখো মূল উৎস বলতে প্রধান কোন ব্যাপারটা থেকে এই কথাটা, এই প্রিয়াম্বেল ব্যাপারটা মাথায় আসে। 1946 সালে 13ই ডিসেম্বর মনে পড়ছে, এই দিনটা কী ঘটেছিল? এই দিনটাতে গণপরিষদের অধিবেশন চলছিল, মনে করে দেখো। এই গণপরিষদের অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু, ভালো করে শুনবে, পণ্ডিত জওহরলাল নেহেরু একটি উদ্দেশ্যসমূহ প্রস্তাব গ্রহণ করেন। যে প্রস্তাবে যে বিবৃতিগুলো বলেন সেই বিবৃতিটাই বর্তমানে প্রিয়াম্বেল নামে পরিচিত। লিখে নাও যে জওহরলাল নেহেরু কর্তৃক উত্থাপিত উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব হয়েছে। এটি হচ্ছে মূল হচ্ছে উৎস, যার দ্বারা বলতে পারি যে সম্পূর্ণভাবে এই যে কথাগুলো ওই দিন দাঁড়িয়ে বলেছিলেন, যে প্রস্তাবগুলো উল্লেখ করেছিলেন, তারই পরবর্তী ক্ষেত্রে কার্যকরী রূপই হলো প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই করে প্রত্যেকে। দেখো, এই হলো টোটাল টপিক, যেখানে আমি কিন্তু ভারতীয় সংবিধানের উৎস প্রস্তাবনা কমপ্লিট করলাম। আমি আজ বা কাল তোমাদের এটা প্রায় 45টা মতো কোশ্চেনের পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা একটু নোট ডাউন করে নেবে। নেক্সট চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রচুর ইনফরমেশান রয়েছে, সেটা হচ্ছে ফরমেশন অ্যান্ড অর্গানাইজেশন অফ ইন্ডিয়ান স্টেট, ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখানে প্রচুর সাল পড়তে হবে, কোন সালে কে ফর্ম করেছে, কী ব্যাপার হয়েছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, আমি মোটামুটি একটা ক্লাসে ওইগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করব। হচ্ছে, চলো তাহলে আজকে এতটাই।